কোনোরা আকাশের সবচেয়ে নিকটবর্তী জনবসতিপূর্ণ স্থান, যেখানে মানুষ মেঘের উপরে বসবাস করে। 5100 মিটারের এই চরম উচ্চতায় বাতাসের ঘনত্ব খুবই হালকা এবং এখানকার স্থানীয়রা স্বাভাবিকের চেয়েও 50% কম অক্সিজেন নিয়ে বসবাস করছে। তাদের দেহ আমাদের চেয়েও 2 গুণ বেশি রক্তকণিকা তৈরি করার জন্য বিবর্তিত হয়েছে। এই অনুর্বর জমিতে বায়ুর চাপ কম থাকায় একটি গাছও এখানে বাঁচতে পারে না। পেরুভিয়ান আন্দিজের এই শহরটি ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মন্ট ব্ল্যাঙ্কের থেকেও প্রায় 3000 মিটারের চেয়েও বেশি উঁচুতে অবস্থিত। এছাড়াও এটি এমন একটি জায়গা যেখানে অপরাধ এবং বিপদ সবসময় নিকটেই থাকে। মানুষ শুধুমাত্র একটি কারণেই এই কঠিন পরিবেশে থাকে, তা হচ্ছে স্বর্ণ। এখানে বসবাস করা 50,000 মানুষ সবাই শুধু সম্পদের স্বপ্ন দেখছে। পৃথিবীর এই সর্বোচ্চ উচ্চতায় বসবাসকারী মানুষের জীবন কেমন তা আমরা দেখতে এসেছি। থামুন থামুন, এখানে হ্যাঁ নামিয়ে দিন। আমাকে একটি ট্যাঙ্ক দিন, অক্সিজেন ট্যাঙ্ক দিন। কষ্ট হচ্ছে। সমুদ্রপৃষ্ঠে অভ্যস্ত কোনো মানুষের জন্য একদিনে 2000 মিটার উপরে আরোহণ অসুস্থতার কারণ হতে পারে, যেখানে আমরা ইতিমধ্যে ওই উচ্চতার দ্বিগুণ আরোহণ করেছি। অবশ্যই। মাথা ব্যথা, আবছা দেখা, এছাড়াও কাশি এবং শ্বাসকষ্টের কারণও হতে পারে। দ্রুত উচ্চতায় উঠলে আপনার ফুসফুসে তরল পানিও জমতে পারে। এমতো অবস্থায় তাৎক্ষণিক সাহায্য চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিক উচ্চতায় উচ্চ মাত্রার শ্বাস প্রশ্বাসের ফলে দ্বিগুণ পানি খরচ হয়, তাই এই অবস্থায় নিজেকে হাইড্রেট রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানের উচ্চতা কত। এই পর্বতটি মেঘের সমান উঁচু। এখন আমরা মেঘের উপর দিয়ে চলে যাব। আমাদের নিয়ে চিন্তা করবেন না, আমরা ঠিক আছি। উচ্চতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই আমরা এটা দিয়ে শ্বাস নেব। এখানে থাকা মানুষের কিছুই হয় না, তারা এই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়েছে। বায়ুমণ্ডলের ঘনত্ব পাতলা হয়ে যায় এবং এখানে শ্বাস নেওয়া কঠিন হয়ে যায়, তবে আশা করি আমরা এতে অভ্যস্ত হয়ে যাব। আমরা এখন যেখানে যাচ্ছি সেটি হলো একটি খনির শহর। স্বর্ণ প্রক্রিয়াকরণের ব্যবহৃত সায়ানাইড এবং পারদের মতো মারাত্মক রাসায়নিকগুলো এখানকার মাটি এবং কৃষির জমিকে দূষিত করছে। যাত্রার পূর্বেই আমরা প্রচুর খাবার এবং বিশুদ্ধ পানি সঙ্গে নিয়েছিলাম। আমাদের জন্ম এখানে, আমাদের শরীর অভ্যস্ত হয়ে গিয়েছে। রক্তের স্বাভাবিক অক্সিজেনের মাত্রা 95 থেকে 100 হওয়া উচিত, আর এটা 80 এর কম হলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষতি হতে পারে। আমি অক্সিজেন গ্রহণের মাধ্যমে বর্তমানে থাকা 72%কে স্বাভাবিক করার চেষ্টা করছি, কিন্তু এটা অস্থায়ী সমাধান, কারণ প্রতি মিনিটেই আমরা উপরের দিকে যাচ্ছি। এই শহরটি মূলত মাইলের পর মাইল বজ্র দ্বারা বেষ্টিত। মনে হচ্ছে জায়গাটি তৈরি হয়েছে ময়লা এবং আবর্জনা ফেলার জন্য। এখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্রচুর গন্ধ আমার নাকে লাগতে শুরু করলো। আমরা এখন লারিনকোনাডায় এবং গাইড আমাদের জন্য অক্সিজেন ট্যাঙ্ক সেট আপ করলো। এই হোটেলটির নাম কি? সিয়েলো মানে আকাশ। প্রথমে 5 মিনিটের জন্য অক্সিজেন গ্রহণ করুন, এরপরে একটু বিরতি নিন, এরপরে আবার 5 মিনিটের জন্য অক্সিজেন গ্রহণ করুন। আপনার প্রচুর বিশ্রাম দরকার। এই উচ্চতায় শরীরকে মানিয়ে নিতে হবে, তাহলে শক্তি ফিরে পাবেন। গাড়ি থেকে নামার পর আমার চোখে ঝাপসা দেখেছিলাম। আমার মনে হচ্ছিল পড়ে যাব। এটা খুব স্বাভাবিক। অপরাধ, বিশেষ করে ছুরিকাঘাত এবং চুরি এখানে খুবই সাধারণ একটি ব্যাপার। মানুষ তাদের নগদ অর্থ এবং স্বর্ণ সাথেই রাখে, কারণ এখানে কোনো ব্যাংক ব্যবস্থা নেই। সুরক্ষার কথা ভেবে আমরা দুজন পুলিশ অফিসারকে আমাদের সঙ্গে রাখলাম। আমরা যেখানে যাই তারা সবসময় আমাদেরকে অনুসরণ করবে। হ্যালো, অনেক ধন্যবাদ। মার্কো আমাদের কোকো পাতার দোকানে নিয়ে যায়, কারণ মনে করা হয় এটি আমাদেরকে সুস্থ রাখবে। এটি একটি ঐতিহ্যগত অভ্যাস। কোকা পাতা, এটা হলো কোকা পাতা। তারা উচ্চতার অসুস্থতার প্রতিকার হিসেবে এটি ব্যবহার করে থাকে। তারা মুখের একপাশে 3 থেকে 4টি পাতা চিবিয়ে খায়। এই পাতা বেশিরভাগ দেশেই অবৈধ। এগুলো এক ধরনের ঘুম ঘুম ভাব তৈরি করে, যা ব্যবহারকারীকে শিথিল হতে সহায়তা করে। এটা খুবই ভালো। একজন পুলিশ কর্মকর্তাটি বহন করলে ভালো হবে। আমরা একটি ব্যস্ত এবং ক্লান্তিকর দিন শেষ করলাম, তাই আগামীকাল শহরটি ঘুরে দেখব। সূর্য উঠলে আমরা লারিনকোনাডার কেন্দ্রে আসি। পুলিশ কর্মকর্তারা আমাদের সাথেই আছেন। আশেপাশে এলাকা, ক্যাফে এবং বাজার লোকজনে পরিপূর্ণ। যদিও মাত্রই ঘুম থেকে উঠেছি, কিন্তু আমার শরীর অনেক ক্লান্ত। মনে হচ্ছে বেশ কয়েকদিন আমি বিশ্রাম নেইনি। মাথা ঘোরা এবং বমিভাব নিয়ে আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছে। আর্দ্র বাতাস আমার গলা ব্যথা এবং ঠোঁট ফাটা বাড়াচ্ছে। সূর্যের আলো বাড়তে লাগলো এবং রাস্তার পাশের আবর্জনা আমাদের দৃশ্যমান হলো। যদিও এখন গ্রীষ্মকাল, তবুও এখানকার ভূমি হিমায়িত। এখানে রাতের তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। এখানে মানুষ বিদ্যুৎ এবং গরম ছাড়াই ধাতব খুপড়িতে বসবাস করে এবং এসব বাড়িতে কোনো রান্নাঘর এবং বাথরুম নেই, এবং হাজারো মানুষকে ব্যক্তিগত প্রয়োজনে এই পাবলিক টয়লেট এবং গোসলখানা ব্যবহার করতে হয়। উপরে থাকা মাকড়সা জালের মতো এই পাইপ উপর থেকে শহরের কেন্দ্রে জল বহন করে। আমাদের সাথে সাক্ষাৎ হওয়া কেউ এখানকার স্থানীয় বাসিন্দা নয়। তাদের বেশিরভাগই খনি থেকে সম্পদ খোঁজার স্বপ্ন নিয়ে পেরুর অঞ্চল থেকে এখানে এসেছে। 2001 থেকে 2012 সালের মধ্যে সোনার দাম 6 গুণ বৃদ্ধি পেয়েছে, আর সঙ্গে সঙ্গে এই এলাকার জনসংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তবে এই বসবাসকারী 50,000 মানুষের জীবনের পরিস্থিতি খুবই নির্মম। কিন্তু এই ক্রমবর্ধমান জনসংখ্যার উপযোগী কোনো অবকাঠামো গড়ে তোলার জন্য কোনো উদ্যোগ এখানে নেই। প্রতিদিন হাজার হাজার মানুষ রাস্তার উপরে তাদের ব্যবহার করা আবর্জনা ফেলে দিচ্ছে। এগুলো দেখার এখানে কেউ নেই। সবাই নিজের মতো চলছে এখানে।
সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা হলো পয়েন্ট স্টেশন ব্যবস্থার অভাব। ময়লা পানি সবার সামনেই রাস্তার উপর দিয়ে বইছে। এই ফুটবল মাঠে থাকা ঘাসগুলো বাস্তব নয়, এগুলোকে কৃত্রিমভাবে বানানো হয়েছে, কারণ এখানে কোনো ধরনের গাছপালা এই উচ্চতায় বাঁচতে পারে না। শহরটি লাবালা দুরুমিন্টে নামক এক পাহাড়ের চারপাশে অবস্থিত। এর অর্থ স্লিপিং বিউটি। আপনি কি এখানে একজন মহিলাকে দেখতে পাচ্ছেন? ওই হলো মাথা, আর এদিকটা শরীর। সে ওখানে ঘুমিয়ে আছে। শহরটি তার বিশৃঙ্খল ধূসর কাঠামো নিয়ে আকাশে মিশে গেছে। প্রতিদিন সকালে শ্রমিকরা খনিতে পৌঁছানোর জন্য পায়ে হেঁটেই কয়েক কিলোমিটার পথ পাড়ি দেয়। বিপজ্জনক গ্যাসে ভরা এই ট্যানেলের ভিতরে কাজের পরিবেশ অত্যন্ত কঠিন। এই শহরটিকে দ্য ডেভিলস প্যারাডাইসও বলা হয়, কারণ এটি এমন একটি শহর যা অবৈধ কোম্পানিগুলো দ্বারা শাসিত। সুড়ঙ্গের কাছাকাছি এমন কিছু চিহ্ন রয়েছে যেখানে অনুমতি ছাড়া প্রবেশ করলে গুলি করার নির্দেশ দেওয়া হয়। যাই ঘটুক না কেন, আমরা ভিতরে প্রবেশের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। দেখতে চেষ্টা করব ভিতরে কি ঘটছে, কিন্তু আমার বন্ধু বলল তারা হয়তো সেই সুযোগ দেবে না। ওই দেখুন মহিলা। ওই মহিলাটি ওখানে একাই কাজ করছে, অবশিষ্ট থাকা জিনিস সংগ্রহ করছে। হ্যাঁ, নারীদের খনিতে কাজ করা নিষিদ্ধ। স্থানীয়রা বিশ্বাস করে এতে স্লিপিং বিউটি ঈর্ষান্বিত হয় এবং ভূমিকম্পের মতো বিপর্যয় আসতে পারে যদি কোনো মহিলা তার স্বর্ণ স্পর্শ করে। খনি থেকে ফেলে দেয়া বজ্র পাথরের সোনার সন্ধান করে তার জীবিকা নির্বাহ করে। আর এই ধরনের কাজ করা শিশুদের গালে ফ্রস্ট বাইটের দাগ দেখে খুব সহজেই শনাক্ত করা যায়। ক্যামেরা সহ বিদেশি হওয়ার কারণে আমি সবার মনোযোগ আকর্ষণ করছিলাম। এই পয়েন্টের পরে ক্যাপচার করার জন্য আমার ফোন মার্কেটে দিয়েছিলাম। শুকনো ফুল, ফল এবং অ্যালকোহলের বোতল দিয়ে সজ্জিত খনির স্থানের কাছাকাছি এই মূর্তিগুলো পাহাড়ের দেবতাদের প্রতিনিধিত্ব করে। শ্রমিকরা দুর্ঘটনা থেকে সুরক্ষা পেতে এবং সোনার সন্তানের সাফল্য পেতে প্রার্থনা করতে এখানে আসে। উন্নত দেশগুলোর তুলনায় এখানে বিস্ফোরণ, ছাদ ধসে পড়া এবং গ্যাস বিস্ক্রিয়ার মতো ঘটনা প্রায় 25 গুণ বেশি ঘটে। যদি একজন শ্রমিক এখানে মারা যায় তাহলে কোম্পানি ক্ষতিপূরণ হিসেবে তাকে মাত্র $600 প্রদান করে। লারিন কোনাডায় নিয়মিত বেতনের ধারণা নেই। এখানে শ্রমিকরা কাশেরো নামক একটি পুরনো এবং অবৈধ শ্রম ব্যবস্থাপনার মাধ্যমে কাজ করে। তারা পুরো মাসে বিনা বেতনে কোম্পানির জন্য আর নিজেদের জন্য একদিন কাজ করে, আর সেই দিন তারা যে স্বর্ণ খুঁজে পায় তা তাদের বেতন হিসেবে বাড়ি নিয়ে যায়। ওই দিনটির সাফল্যের উপর নির্ভর করে তারা একটি উল্লেখযোগ্য পরিমাণ উপার্জন করতে পারে। সুতরাং তাদের আয় পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর করে। যাই হোক, এই শ্রমিকেরা কখনো কখনো সুদর্শন পাথর পকেটে গোপন রেখে অথবা কোথাও ওই দিনটির জন্য লুকিয়ে রেখে বেতনের এই অনিশ্চয়তাকে কমিয়ে আনতে চেষ্টা করে। আমার অক্সিজেনের মাত্রা এখন 65%, যা স্বাভাবিক 95 থেকে 100% অনেক নিচে। তাই আমি খুব ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিচ্ছি এবং বর্তমানে আমার হৃদয় স্পন্দন 120-এর অনেক উপরে, অথচ এটা 80 থেকে 100-এর মধ্যে হওয়া উচিত ছিল। এই মুহূর্তে এখানের একজন স্থানীয় মানুষের অক্সিজেন মাত্রা পরীক্ষা করা হচ্ছে। তার ফলাফল আমার চেয়ে অনেক ভালো, 82% অক্সিজেন এবং 97 BPM হার্ট রেট। আমি আর দাঁড়াতে পারছি না, তাই কিছু অক্সিজেন পেতে আমি হোটেলে ফিরে যাব। ঠান্ডা থেকে মুক্তি পেতে আমাকে সবসময় এই কোটটি পরে থাকতে হচ্ছে। এখন আমরা শহরের বিপজ্জনক রাত ঘুরে বেড়াবো এবং কিছু খনি শ্রমিকদের সাথে কথা বলার জন্য কিছু সময় অপেক্ষা করব। চলুন প্রথমে এই স্বর্ণ উত্তোলনের পিছনের গল্প শুনি। 8 গ্রামের একটি স্বর্ণের রিং উৎপাদনের জন্য প্রায় 20 টন বজ্র তৈরি হয়। পাহাড়ের চূড়ায় স্বর্ণের সাথে তোলা পাথরের কারণে একটি অ্যাসিড হ্রদ তৈরি হয়েছে। এই শিলায় আয়রন সালফেট বেশি, যা পরবর্তীতে পানি এবং বাতাসের সংস্পর্শে এলে অক্সিডাইজ তৈরি হয় এবং ফলশ্রুতিতে এই গভীর লাল রং তৈরি হয়। এখানে বসবাসকারী স্থানীয় লোকেরা পারদ এবং সায়ানাইড থাকা দূষিত জল দিয়ে ফসল ফলায় এবং তাদের পশুদের বড় করে। এখানকার মানুষের গড় আয়ু মাত্র 35 বছর। এই রাসায়নিক বিষক্রিয়া হলো এর একমাত্র কারণ। এই উচ্চতায় প্রতিটি নিঃশ্বাস সমুদ্র বৃষ্টির তুলনায় প্রায় 50% কম অক্সিজেন পায়। অতএব লারিন কোনাডার একজন বাসিন্দার রক্তের ঘনত্ব একজন স্বাভাবিক মানুষের রক্তের দ্বিগুণ, যা রক্তনালীকে বাধাগ্রস্ত করে এবং মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির দিকে পরিচালিত করে। একটি কঠিন দিন পার করে খনি শ্রমিকেরা শহরের কেন্দ্রে ছুটে আসছে। এই শহরের মাত্র কয়েকটি রাস্তায় বিদ্যুৎ রয়েছে। সকল শ্রমিকেরা এখন এখানে। তারা বাজার করছে এবং একে অপরের সাথে কথাবার্তা বলছে। এখানে সবকিছুই বিক্রি হচ্ছে, স্ট্রিট ফুড, জামা কাপড়, ঘরের জিনিসপত্র, আপনি যা চাইবেন তাই পাবেন। এখানে বাচ্চারা গভীর রাত পর্যন্ত বাইরে খেলছে। ও মাই গড, দেখো কত সুন্দর ক্যামেরা। তার বয়স কত? 12 বছর। এখানে আশেপাশে কোথাও প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয় আছে? না। স্কুল কি অনেক বড়? অতটা বড় নয়। ওখানে উচ্চতর ডিগ্রি আছে? না, এরকম কিছু নেই। এরপর তাদেরকে পুনো বা জুলিয়াতে পড়তে যেতে হয়। যদি না যায় তাহলে কি এই শিশুরা অন্যদের মতো খনিতে কাজ শুরু করবে? হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন এখানে মানুষ টাকার সাথে স্বর্ণের বিনিময় করতে আসে। আমরা অন্য একটি এক্সচেঞ্জ অফিসে আছি। ডাকাতের হামলা থেকে বাঁচতে তারা কাউন্টারের সামনে লোহার বার বসিয়েছে। বন্ধুরা, এখন আমরা দেখব তারা কিভাবে স্বর্ণকে রূপান্তর করে। দাঁড়ান, একটু অক্সিজেন নিয়ে নেই। আপনি এখন দেখতে পাচ্ছেন একজন শ্রমিকের পুরো মাসের কষ্টের ফলাফল। এই মুহূর্তে স্বর্ণটি পারদের সাথে একত্রে রয়েছে। এই দুটি ভিন্ন ধাতুকে আলাদা করতে কিছুটা তাপ প্রয়োগ করা হবে।
প্রতি গ্রাম স্বর্ণের জন্য প্রায় 2 গ্রাম পারদ বাষ্পীভূত হয় এবং বায়ুমণ্ডলে মিশে যায়। আমাকে বলবেন এই কাজের সবচেয়ে কঠিন অংশ কোনটি? স্বর্ণ পরিবহন করা। এখানে অনেক খারাপ লোক বা ডাকাত আছে, তাই এগুলো এখানে পরিবহন করা মোটেও নিরাপদ নয়। এই কারণে মানুষ এখানে আসতে ভয় পায়। তিনি লারেন কোনাডার সবচেয়ে কি পছন্দ করেন? আসলে সত্যি বলতে এখানে ভালো তেমন কিছুই নেই। আশেপাশে যা কিছু দেখছেন সবকিছুই দূষিত। এখানে মোটামুটি জাতীয় আয় থেকে বেশি। জাতীয় আয় থেকে বেশি, তাই না? এজন্যই মানুষ এখানে আসে। এখানে মাথা ব্যথা এবং ক্লান্তির মতো উপসর্গগুলো কমাতে বিভিন্ন ভেষজ দিয়ে চা বানানো হয়। আমরা এটাকে বলি অ্যামোলিয়েন্টে। কি দিয়ে বানানো এগুলো? এতে আছে পানি, আছে বিভিন্ন ভেষজ এবং সিরাপ। এটা সত্যি ভালো, একটু খেয়ে দেখুন। একটু একটু অল্প খেয়ে দেখুন। এটা অনেক কড়া, তাই এটা পান করা আমার জন্য অনেক কষ্টকর। মানে আলো নেই, তাই এখানেই থামা ভালো, নয়তো একটি বিপদ ঘটতে পারে। বেশিরভাগ শ্রমিকেরা তাদের কষ্ট অর্জিত অর্থ এই রাস্তার অ্যালকোহল এবং নাইট লাইফের জন্য ব্যয় করে। এখানকার কঠিন পরিশ্রমও হয়তো কাউকে হত্যা করতে পারে না, কিন্তু ছুরিকাঘাত এবং এইডস তাদেরকে প্রতিনিয়ত হত্যা করছে। এই রাস্তায় শ্রমিকদের জন্য বার, নাইট ক্লাব এবং আরো অনেক ভোগের সামগ্রী রয়েছে যাতে শ্রমিকেরা মগ্ন থাকেন। আমরা এখন এই শহরের মানব পাচার, ডাকাতি এবং হত্যার কেন্দ্রে রয়েছি। সামনে তাকিয়ে দেখুন, একজন মহিলা দাঁড়িয়ে আছে। তারা অন্য মেয়েদেরকে দেওয়ার জন্য তার কাছ থেকে ফুল কিনে নেয়। পুনো পুলিশের মতে এই জায়গাগুলোতে আনুমানিক 2500 অপ্রাপ্তবয়স্ক মেয়েকে প্রতিনিয়ত এক্সপ্লয়েট করা হচ্ছে। পুরো শহরে শুধুমাত্র একটি থানা রয়েছে এবং এখানকার সরকার এই অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য কোনো প্রচেষ্টাই চালাচ্ছে না। এখানে কোনো কারাগার রয়েছে না, তবে এখানে ছোট্ট একটি জায়গা আছে, এটাকে আমরা কেলাবোজা বলি। এখানে মনে হয় কোনো হাসপাতালও নেই, তাই না? হ্যাঁ আছে, কিন্তু ছোট, খুবই ছোট। মনে হয় সব মিলিয়ে 2 থেকে 3টি রুম। আমরা একজন শ্রমিকের সাথে কথা বলেছি যিনি 12 বছর যাবত এই পেশায় নিয়োজিত আছেন এবং এই শহরের একমাত্র জিমের মালিকও তিনি। তীব্র পরিশ্রমের পর শ্রমিকেরা এখানে এসে ব্যায়াম করে। রামিরও এখানকার ভাগ্যবান শ্রমিকদের মধ্যে একজন। আপনার জীবনে পাওয়া সবচেয়ে বড় স্বর্ণের দানার ওজন কত ছিল? 200 গ্রাম। ওহ, দারুণ। সে বলেছে একটি স্বর্ণ থেকেই সে 200 গ্রাম পেয়েছে। এটা সত্যি অনেক বড় স্বর্ণ। আপনি বিবাহিত? হ্যাঁ, আমাদের 3 সন্তান আছে, তারা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আপনি সন্তানদের খনিতে কাজ করার পরামর্শ দিবেন? না, কারণ এটা খুবই বিপজ্জনক। উচ্চতা আপনার শরীরকে প্রভাবিত করে? হ্যাঁ, আপনি জানেন, যদিও আমি পুনো থেকে এসেছি, আমার এই সমস্যা ছিল। পুনো সমুদ্রপৃষ্ঠ থেকে 3800 মিটার উপরে, তাই সমুদ্রপৃষ্ঠ থেকে 5000 মিটার উপরে এখানে আসাটা চ্যালেঞ্জিং হতে শুরু করে। প্রথমে হজমের সমস্যা, 3 দিনে সে কি কষ্ট। 3 দিন পর আবার বিপাক প্রক্রিয়া মানে নিতে শুরু করে। গড়ে শ্রমিকেরা এখানে কত টাকা উপার্জন করে? এটি সময় সময় পরিবর্তন হয়, কখনো কখনো এটি উপরে নিচে নিচে এবং আবার উপরে যায়। এখানে একজন কম বেশি প্রায় 2000 পেরুভিয়ান সোলিস একটু বেশি উপার্জন করে আর কি। খনিতে কাজ করার জন্য আপনার হাত প্রভাবিত হয়েছে। স্বর্ণ থেকে খনিজ আলাদা করার চেষ্টা করার সময় আমি দুর্ঘটনাক্রমে নিজেকে একটি পাথর দিয়ে আঘাত করি। আপনি একটি পাথর ব্যবহার করছেন স্বর্ণ আলাদা করতে এবং তারপর হঠাৎ ব্যাম, ইনজুরি, বিশেষ করে এই পাশে যখন আপনি আঘাত করছেন। খনিতে কোনো শ্রমিক মৃত্যুবরণ করেছে? এটা হরহামেশাই হয়। খনি অনেকে বলে শক্তিশালী পুরুষদের জন্য। তারা পেশি শক্তিকে বোঝায় না, প্রাথমিকভাবে এটি মানসিক শক্তি সম্পর্কে বলা হয়। আরো বেশি সহ্য ক্ষমতা, দক্ষতা এবং উচ্চতা বিবেচনা করে। এটি মোটেও এত সহজ নয়। আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে 5000 মিটার উপরে আছি। যদিও লারেন কোনাডায় আসা এবং এখানে স্বর্ণ খোঁজার স্বপ্ন বাইরে থেকে আকর্ষণীয় বলে মনে হতে পারে, তবে এখানকার বেশিরভাগ শ্রমিক বা তাদের পরিবার তাদের কাঙ্ক্ষিত আর্থিক স্বাচ্ছন্দ্য উপার্জন করতে পারে না। পেরু সরকার স্বর্ণ খোঁজার এই অবৈধ কার্যক্রম এবং শ্রমিকদের উপর নির্যাতনের এই বিষয়ে একেবারেই নীরব। এত কিছুর পরেও মানুষ পৃথিবীর সর্বোচ্চ বসতিতে উন্নত জীবনযাপনের সুযোগ খুঁজছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নতুন ভিডিও মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন ভিডিওতে। সাথে ছিলাম রুহি চ্যানেল।